দেখুন, বর্তমান সময়ে যে কোনো অপরাধ যেমন জাতিকে অনেক বেশি অস্থির করবে, তেমনি অপরাধও বেড়ে যাবে। এর কারণ হলো বাংলাদেশে 2024-এ যেই অন্যায় শুরু হয়ে গেছে, সেটাই কিন্তু জাতির উপর একটা আপনার ধর্ষণ আসলে ধর্ষণ বিষয়টা কি? ধর্ষণ বিষয়টা তো নিপীড়ন। এই নিপীড়নের সর্বোচ্চ পর্যায়ে হলো ফিজিক্যাল ধর্ষণ, এবং সেটা যদি বাচ্চাদের উপর করা হয়, যেটা আমরা গত 4-5 দিনে দেখলাম। চিটাগংয়ে দেখলাম, আমরা সিলেটে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে একটা বাচ্চা মেয়েকে তার পিতা ধর্ষণ করেছে। অবশ্যই এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, কিন্তু এবার নতুন ফেনোমেনা হিসাবে এসেছে যে এগুলো সব ছাত্র শিবির, জামাত, এরাই এই জিনিসগুলা করছে। এটাই কিন্তু সন্দেহটা বাড়িয়ে দিচ্ছে যে হঠাৎ করে জামাতে ধর্ষক এত বেড়ে গেল কিনা। কিন্তু আসলে জামাত রাজনীতিটাই তো ধর্ষক তৈরি করার একটা রাজনীতি। সেই বিষয়টা অনেক ব্যাপক আলোচনা, আজকে সেই দিকে যাব না। যেটা বলছিলাম সেটা একটু চিন্তা করুন। এই 2024-এ রাষ্ট্র একটা নিপীড়ক গোষ্ঠীর হাতে পড়েছে। সেই নিপীড়ক গোষ্ঠী কেমন দেখুন। এই শিশুগুলা বা মাদ্রাসায় যখন ছোট ছেলেরা ধর্ষণের শিকার হয় ফিজিক্যালি, সেটাকে আমরা ধর্ষণ মনে করি। কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে 2024 সালের পর যেই ধরনের আপনার সাইকোলজিক্যাল নিপীড়ন চলছে, মনস্তাত্ত্বিক নিপীড়ন চলছে, সেইটাকেও আমাদের কিন্তু এর সাথে প্রাসঙ্গিকভাবে বিবেচনা করতে হবে। আমি যখন এমনকি এনসিপিতে যে মেয়েগুলো আছে, মনে করেন এদের নাম আমি যদি মনে করতে পারি, একটা ডাক্তার তাসনিম, সামান্তা, এমনকি এই যে নীলা ইসরাফিল নামে একটা উন্মাদিনী তরুণী, এদেরকে আমি যখন ফেসবুকে দেখি বা এদের চেহারা দেখি, এদেরকে যখন আমি টক শো করতে দেখি, আমি কিন্তু নিপীড়িত বোধ করি। এখন আপনি বলতে পারেন আমি যেভাবে কথাগুলো বলছি, আমার কথা শুনেও তো ওই মেয়েগুলি নিপীড়ন বোধ করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিন্তু আমি তো দিচ্ছি প্রতিষেধক। বিষ যেমন তিতা, বিষের প্রতিষেধকও কিন্তু তেমন তিতা। এবং এই মানসিক অবস্থা কিন্তু আপনার, এটাও এক ধরনের কিন্তু ধর্ষণ। আপনারা হয়তো জিনিসটাকে, কথাটা শুনে একটু অবাক হচ্ছেন, তাহলে আপনারা কথাটা মিলিয়ে ওই মির্জা আব্বাস সাহেবের অবস্থাটা চিন্তা করে দেখুন তো। নাসিরউদ্দিন পাটোয়ারি নামে যেই টোকাই আত্মঘাতী সন্ত্রাসী মির্জা আব্বাস সাহেবকে অসুস্থ করে হাসপাতালে পাঠালো, কত বড় ধর্ষণ চালিয়েছে এই একটা টোকাই মির্জা আব্বাসের মতো বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদের উপর। এটা কি আপনারা চিন্তা করে দেখেছেন? সবার উপরে তো বড় নিপীড়ক কিন্তু ইউনূস যে 500 শিশু মেরে ফেললো, এটা নিয়ে বাংলাদেশের মানুষের কি কোনো ধরনের আপনার সত্যিকারের প্রতিক্রিয়া আছে? হয়তো ক্ষোভ আছে চাপা, কিন্তু তারা তো সেটা মেনে নিচ্ছে। ইউনূস নাকি তারেক রহমান সাহেবের সাথে আর্জি নিয়ে গেছেন নতুন ব্যবস্থা, তার জন্য প্রোটেকশন, তাকে নিয়ে কিছু করা যাবে না, এবং সে রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছে। ইউনূস নিয়ে আমি এর পরের ভিডিওটা করব। এখানে শুধু এটুকুন বলে রাখি, ইউনূস যে এত অপরাধ করার পরও, বাংলাদেশের এত মানুষের ক্ষোভ ক্রোধ সৃষ্টি করার পরও সে যে একেবারে আপনার কোনো রকম প্রতিক্রিয়াহীন জীবন যাপন করছে, তাকে যে এগুলো অন্তত বাইরে থেকে স্পর্শ করছে না, সে যে বাংলাদেশের এতগুলো শিশু হত্যার কারণ হয়েও একটা প্রকাশ্যে বিবৃতি দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করছে না, এটাও কিন্তু একটা বড় ধর্ষক মানসিকতা। আমরা এখন জাতিগতভাবে এটারও কিন্তু শিকার। সবচেয়ে বড় যে জিনিসটা হয়ে গেছে, কেন এই ধর্ষণ সহ সমাজের নানান অপরাধ আমাদেরকে এখন অনেক বেশি বিচলিত করার কারণ আছে, সেটা হলো যে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে কোনো প্রতিষ্ঠিত সরকার আর 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর থেকে কার্যকর নাই। হ্যাঁ, তারেক রহমান সাহেবের সরকার এসছেন, কিন্তু এই সরকারটা কিভাবে এসছে? এই সরকারটা এসছে আপনার এমন একটা নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচন আয়োজিত, যে নির্বাচন আপনার মেকানাইজড, যে নির্বাচন ব্যবস্থা করা একটা নির্বাচন, এবং যে নির্বাচনের সবচেয়ে বড় যেটা কথা, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষজনকে যে নির্বাচনের বাইরে রেখে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাবেক মুসলিম লীগ সহ যারা এই বিএনপি, জামাত, এনসিপি করে, তাদের মধ্যে একটা ক্ষমতার বন্টন হিসাবে এই নির্বাচনটা হয়েছে। এই নির্বাচন হওয়ার পরে তারেক রহমান যে সরকার গঠন করেছেন, একেবারে গঠনের দিক থেকে এটা অত্যন্ত দুর্বল একটা সরকার, এবং আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে। বিশেষ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে যেভাবে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীর সদস্যদের এবং পুলিশের মনোবল যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, এবং পুলিশ হত্যা সহ সবকিছুতে সেনাবাহিনী যেভাবে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে জঙ্গি স্বাধীনতা বিরোধীদের সহায়তা দিয়ে গেছে, এই পুরো জিনিসটা কিন্তু বাংলাদেশের মানসিক জগতে বড় ধরনের একটা দুর্বলতা ঘটিয়েছে।
এমন একটা অবস্থা যখন একটা রাষ্ট্রে তৈরি হয়, নতুন নতুন অপরাধ যেমন বাড়ে, অপরাধ প্রবণতা যেমন বাড়ে, আবার মানুষের অনিশ্চয়তা বাড়ে, তেমনি যে ধরনের আপনার শাসকরা থাকে তারা কিন্তু এগুলো কোনো ব্যবস্থা নিতে পারে না। বিপরীতে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কথা চিন্তা করুন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ হাসিনার নির্বাচনে তো বিএনপি আসে নাই ইত্যাদি, সেই তর্কটা আমি মেনে নিয়েও বলতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিএনপিকে নির্বাচনে আসতে নাও দেয়, সেই তর্কে আমার বিশাল কথাবার্তা আছে অনেক, সেগুলো আমি এখানে বলছি না। তারপরেও সেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, অর্থাৎ যে সরকারের পক্ষে আপনি অনুভব করুন বা না করুন, ছিল আপনার ইতিহাস, ছিল মানব সভ্যতার শক্তি। এই দুইটা শক্তি থাকাতে আপনি দেখবেন শেখ হাসিনা সরকারের আমলে একটা কম করে হলো বিদেশি বিনিয়োগ ছিল, বিদেশিদের সাথে একটা আত্মমর্যাদাশীল সম্পর্ক ছিল। এগুলো সব কিন্তু বর্তমান তারেক রহমান সরকারের আমলে ভেঙে পড়েছে। তারপরেও মানুষ এই জিনিসটাকে বর্তমানে বাংলাদেশের দুরবস্থা এটাকে সহ্য তো করছেই। এটাই আসলে স্বাধীনতা বিরোধীদের বিজয়, কারণ তারা মানুষকে শিখাতে পেরেছে ওয়াজ মাহফিল সহ বিভিন্ন কায়দা কানুন করে যে বাংলাদেশের একমাত্র শত্রু এবং একটা ফ্যান্টাসির শত্রু হইল ভারত। ভারতকে যারা ঘৃণা করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যেই কোনো ধরনের আপনার কৃচ্ছ এই বাংলাদেশের মানুষকে সাধন করতে হবে। সেই সাধনটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন করছে, কিন্তু কথা হলো দীর্ঘমেয়াদে এটা কি বাংলাদেশের মানুষ করবে, সেটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমেরিকার সমতার বাণিজ্য চুক্তি আর স্যাংশনের ভীতি, সেখানে ভারতেরও একই প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল। শুরু করব অত্যন্ত শোকাহত চিত্রে একটি খবর নিয়ে। সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় নেতা সাবেক সংসদ সদস্য ভোলার 2-এর, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সেই আসন তিনি ছেড়ে দেওয়ার পরে সেখান থেকে অত্যন্ত শ্রদ্ধাভাজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইউসুফ হোসেন হুমায়ুন আমাদের মাঝে আর নেই। পরবর্তী তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। দীর্ঘদিন বয়সের কারণে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব ব্যক্তিগতভাবে আমার এবং আমার পরিবারের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা, ভোলার মুজিব বাহিনীর কমান্ডার, ভোলার কিংবদন্তি রাজনীতিক রতন চৌধুরী। তার অত্যন্ত স্নেহভাজন ছিলেন, খুবই স্নেহভাজন ছিলেন। আমাদের বাসা সব সময় যাওয়া আসা ছিল। ছোটবেলার থেকে আমাদেরকে আদর করতেন। আমার বাবার মৃত্যুর পরে 73 সালে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে মাত্র কয়েক বছর গ্যাপ ছিল। তারপরে আমি যখন রাজনীতিতে আসলাম, অল্প বয়সেই রাজনীতিতে আসতে হয়েছে, তারপর থেকে তার আদর, স্নেহ, পরামর্শ এবং শেষ পর্যায়ে এসে এত ঘনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি, এত কাছে থেকে মানে তাকে খুব কাছ থেকে জানা, বোঝার এবং
দেখার সুযোগ আমার হয়েছে। অনেক স্মৃতি তার সাথে, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। তবে শুধু এইটুকুই বলবো, রাজনীতি করতে গেলে কিছু কৌশল, কিছু প্যাচগোজ, কিছু এটা সেটা করার প্রয়োজন হয়। কিন্তু এমন একজন ব্যক্তি তিনি ছিলেন, রাজনীতি করেছেন কিন্তু কোনো প্যাচগোজ বলতে যেটা বোঝায় আর কি, একটা ট্রিক্স, এসবের মধ্যে উনি কখনো ছিলেন না। আমার ধারণা উনি সেগুলি বুঝতেনই না। আমরা অনেক সময় অনেক জিনিস তাকে বলতাম, এটা এইভাবে বলেন, এটা এইভাবে করেন, ওইটা করেন, সেটা করেন, ইতস্তত করত, এটা এরকম হয়, এটা এরকম হয়, এরকম। তখন মানে এসব জিনিসগুলোর মধ্যে থেকে বোঝা যাইতো যে সে আন্তরিকভাবে এগুলো পছন্দ করতেন না, কিন্তু রাজনীতির কারণে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু করতে হয়। শেষ কথা হচ্ছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, নিঃসন্দেহে মানুষের উপকার করতেন যতটুকু সম্ভব। একজন সিনিয়র আইনজীবী হিসাবে আওয়ামী লীগের দুঃসময়ে, ৭৫-এর পরের থেকেই, তখন তুমি উনি বরিশালে প্র্যাকটিস করত, তারপরে যখন ঢাকায় চলে আসলেন, যখনই কোনো দলের কেউ আইনি ঝামেলায় পড়েছে, তার কাছে গিয়েছে, টাকা পয়সা এটা সেটা কোনো দিকেই উনি অতটা চিন্তা করেননি, ঝাঁপিয়ে করেছেন। সো এরকম একজন মানুষ কোনো দলে থাকলে নিঃসন্দেহে ওই দলে একজন নির্ভরযোগ্য ব্যক্তি আছেন, এটা মনে করার মতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধার পুরস্কার স্বরূপ তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার পর্যন্ত করেছিলেন। আমরা একজন ভালো মানুষকে হারালাম। ভালোবাসি, একজন দেশপ্রেমিক, মানুষ প্রেমিক, দল প্রেমিক, বঙ্গবন্ধু প্রেমিক হারালাম। আজকে হাম আক্রান্ত হয়ে আমাদের কাছ থেকে আরো 13 জন শিশু চলে গেল। 13 বলতে সরকারের কথা, 13 বলতে বহু, হয়তো 100-র উপরে অবশ্যই। এবং এটা বাস্তব খবর হচ্ছে যে মোটেই কমছে না, এটা বাড়ছে। এবং বিশেষজ্ঞদের মানে আশঙ্কা হচ্ছে এই ঈদের সময় এটার মাত্রা কোথায় গিয়ে দাঁড়ায় বলা বড় মুশকিল। বাড়বে যে এটা নিশ্চিত, কিন্তু কি পরিমাণ বাড়বে সেটা শুধুই অজানা। এখন সরকারের কাছ থেকে তো আর কিছু চাওয়া পাওয়ার নাই। এই সরকার কি দিবে? মানুষ মরছে, মানুষ, শিশুরা ধর্ষিত হচ্ছে, লাশের পর লাশ এখানে সেখানে তাকালেই লাশ পাওয়া যায়। কার লাশ, কিভাবে মারলো, কে মরলো, কোনো খবর নাই। যার মন চায় মেরে ফেললো, ফেলে দিল, যা খুশি তা। আইন শৃঙ্খলার কোনো বালাই নাই। এক কি দেশ এটা? পৃথিবীতে কোনো দেশের সাথে যে এই দেশের কোনো তুলনা হবে সেরকম কোনো দেশ নাই। এর চেয়ে অরাজক অবস্থার দেশ পৃথিবীর আমার জানা মতে আর কোনো দেশ নাই। কোন দেশে সরকার আছে, সরকার না থাকলেও অনেক দেশ আছে, মানে নামে দেশ আর কি, স্বাধীন না কিছু না, সরকার না, তারাও এরকম বিশৃঙ্খল অনিশ্চয়তার মধ্যে নেই। আর উনি গাড়ি চালায়, আজকেও এত কিছুর মধ্যে ট্রাক চালায়। কি সুখ মনে, কত সুখ মনে। দেশের এরকম একটি অবস্থায় সে ট্রাক চালায়, কত শান্তি তার, কত শখ। রাজনৈতিকভাবে এগুলো আমরা লাভবান হচ্ছি, মানুষ ধিক্কার দিচ্ছে, মানুষ গালিগালাজ করতেছে আমাদের প্রতিপক্ষকে, আমাদের তো ভালো লাগার কথা, কিন্তু না,
আমাদের কষ্ট লাগে যে এরকম একটা মানুষ কিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে সবকিছু এরকম উদাসীনতার সাথে, অবহেলার সাথে উড়িয়ে দিচ্ছে। তার আনন্দ, ফুর্তি, বিনোদন, সুখ, শান্তি সবকিছু যথাযথভাবে চলছে। আপনারা জানেন যে বাণিজ্য চুক্তি নিয়ে, বাণিজ্য চুক্তি তো না, এটা গোলামির চুক্তি। সবাই এখন বলে এক কথা, গোলামির চুক্তি। আমরা শুরু করেছিলাম, এখন মোটামুটি সবাই বলা শুরু করেছে গোলামির চুক্তি। এরকম একটি গোলামি চুক্তি করার পরে এটার নাম কি? RTA, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। এখন রেসিপ্রোকাল কি? রেসিপ্রোকাল হলো পারস্পরিক। আপনি, আমি, আপনি করবেন, আমিও করব। সমতার ভিত্তিতে। কিন্তু আমরা কি দেখছি? আমাদেরকে প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়ভাবে আমাদের টাকা নাই, বেতন দিতে পারে না, কোনো কিছু চলতেছে না, তেল গ্যাস আনতে পারতেছে না, দেশ অন্ধকারে। যারা ঢাকা শহরে থাকে তারা বুঝতে পারবে না যে দেশের সামগ্রিক অবস্থা কি বিদ্যুতের। তারা তো কৌশল, ঢাকাকে লোডশেডিং এর বাইরে রেখে, যাতে মানুষ বললে পরে বিশ্বাস করবে না, না না আমাদের এখানে তো বিদ্যুৎ যায় না। আর সারা দেশে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা গেলে 2 ঘন্টা থাকে না, আবার 1 ঘন্টা আসলে আবার 1 ঘন্টা থাকে না, এইভাবে করে 8-10 ঘন্টা করে। এখন গরম এখনো পরে নেই। রিয়েল গরম বলতে সিজনের যে গরম, সেই গরম এখনো শুরু হয়নি। মাত্র 35-36 মধ্যে আছে, ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। এটা 40-41 যাবে, তখন কি হবে? কিন্তু টাকা নাই, আনতে গেলেই টাকা লাগবে, ডলার লাগবে। কেউ আর বাকিও দেয় না এখন। তারপর পুরনো টাকা দিতে হয়, আগের টাকা দিয়ে তারপরে নতুন করে ক্যাশ দিয়ে আনতে হয়। সো এরকম একটি অবস্থায় আমাদেরকে চাপ দিয়ে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করালো এবং প্রক্রিয়াও শুরু হয়েছে। আর সেটা রেসিপ্রোকাল ট্রিটমেন্টটা কি হলো, সেটা ফিডব্যাকটা কি দিল, কত, মানে এটা আমাদেরকে কি মনে করে আমেরিকানরা? আপনারা দেখেছেন যে আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন, সে আমেরিকান ফ্ল্যাগ মার্কা 50টা রিক্সা দাঁড় করিয়ে ছবি তুলতেছে, নিজে রিক্সা চালাইতেছে। একদিকে সে রিক্সা চালায়, আর এক পুতুল প্রধানমন্ত্রী বসিয়েছে, সে ট্রাক চালায়। বৌনিয়া সান্ধ্য ভ্রমণে বের হয় বৃষ্টি ভেজা সন্ধ্যা উপভোগ করার জন্য। মানে দেশটাকে একটা অরাজকতার মধ্যে ফেলে তারা আনন্দ ফুর্তি হচ্ছে। সে 50টা রিক্সা বানালো আমেরিকান ফ্ল্যাগ সাদৃশ্য। আমরা কিনি বিমান, সে দেয় আমাদেরকে রিক্সা। এই হলো রেসিপ্রোকাল ট্রিটমেন্ট, এই হলো রেসিপ্রোকাল এঙ্গেজমেন্ট। এটাই বোঝা যায় তারা আমাদেরকে কি মনে করে, কিভাবে ট্রিট করে এবং কি করবে। চিন্তা করা যায়, আমি কিনি 50,000 কোটি টাকা দিয়ে তার কাছ থেকে বিমান, উড়োজাহাজ, আর সে আমাকে দেয় 50টা রিক্সা, যার দাম বড়জোর 30 লাখ টাকা। কোথায় 30 লাখ টাকা, 35 লাখ টাকা, কোথায় 50,000 কোটি টাকা। এই হলো তাদের রেসিপ্রোকাল চেহারা, ট্রিটমেন্ট। যেই কথাটা মূলত আমি বলবো আজকে, সেটা হচ্ছে, দেখেন, এই যে আমেরিকা একটার পর একটা জিনিস আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, ভয়টা কি? ভয়টা হচ্ছে তাদের কথা না শুনলে তারা আমাদের উপরে স্যাংশন দিবে, তাই না?
তো এই ভয়টা তো আমাদের 71 সাল থেকেই শুরু হয়েছে, মানে এই চাপ, ভয় না, এই চাপটা তো আমাদের 71 সাল থেকে শুরু হয়েছে। তারা 71 সালে ডিসেম্বরের 8 তারিখে, মানে ভিয়েতনাম থেকে আসতে আসতে যে কয়েকদিন সময় লাগে, ডিসেম্বরের 8 তারিখে বঙ্গোপসাগরে তাদের 7th ফ্লিট এসে পৌঁছে, 7ম নৌবহর, ইন্ডিয়াকে ভয় দেখানোর জন্য যে তোমরা যদি ব্যাক না করো, ফিরে না যাও, তাহলে আমরা, ইন্ডিয়া 4 তারিখে অ্যাটাক করেছে, মানে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে। তারা 5 তারিখে মুভ করে 7 তারিখে বঙ্গোপসাগর, ভিয়েতনামে ছিল 7th ফ্লিট, সেখান থেকে মুভ করে বঙ্গোপসাগরে এসছে। তো তখনও তারা ভয় দেখিয়েছে, কিন্তু ভারত ব্যাক করে নাই, বিকজ ভারতের পিছনে তার মতো শক্তি আগের থেকেই ছিল এবং ভারতকে সেই নিশ্চয়তা দিয়েছে। তারা বঙ্গোপসাগরে এসে দেখেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট, সাবমেরিন বহর ব্যারিকেড দিয়ে বসে আছে, এক মুখ আর এক কদম আগানো যাবে না, আসলে তোমার 7th ফ্লিট উড়িয়ে দেব। তারপর এটা বড় অন্য ইতিহাস আমি বিভিন্ন সময় আমার ফেসবুকে বলেছি। তারা, কারণ রাশিয়া কিভাবে জানলো যে ভিয়েতনাম থেকে 7th ফ্লিট বঙ্গোপসাগরে দিয়ে আছে? তারা ওই পেন্টাগনের সাথে ভিয়েতনামের ওই নৌবহরের সাথে যখন কথা হচ্ছে, তখন সেটাকে ইন্টারসেপ্ট করেছে। তখন মস্কোকে জানালো 7th ফ্লিট মুভ করতেছে বে অফ বেঙ্গলে। দেন মস্কো থেকে নির্দেশ দিল ব্লক ইট। দেন তারা প্যাসিফিকে ছিল, প্যাসিফিক থেকে এসে মাঝখানে দাঁড়িয়ে গেছে, আর সামনে অগ্রসর হতে না, তখন তারা ব্যাক করতে হয়েছে। এইভাবে আমাদের মুক্তিযুদ্ধ সফল হয়েছে, আমাদের স্বাধীনতা নিশ্চিত হয়েছে সেদিন রাশিয়ার সেই ভূমিকার কারণে। তো এরা তো হুমকি ধামকি সবকিছু সেই 71 সাল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে। বঙ্গবন্ধুকে বহু রকমের চাপ দিয়েছে সেন্ট মার্টিনের জন্য, এটা তো এখন সবাই জানে, পত্রপত্রিকায় আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় আসার পরে বাংলাদেশে তো আমেরিকার কোন প্রেসিডেন্ট একবারই এই দেশে এসেছিল, এই ভূখণ্ডে, বিল ক্লিন্টন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছে গ্যাস দেওয়ার জন্য, সবার সামনেই বলেছে, সবার সামনেই সে প্রধানমন্ত্রী উত্তর দিয়েছে 50 বছরের গ্যাসের মজুদ রেখে যদি আমার কাছে থাকে তাইলে আমি গ্যাস দিতে পারবো, তা না হলে আমি আমার দেশকে বঞ্চিত করে আমি গ্যাস দেব না। তার বাবাও, আমাদের জাতির পিতা, তিনিও হেনরি কিসিঞ্জারকে একইভাবে প্রত্যাখ্যান করেছিলেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আমরা না খেয়ে থাকবো, একবেলা খেয়ে হলেও আমরা বেঁচে থাকার চেষ্টা করবো, কিন্তু আমার 1 ইঞ্চি জমি আমি কাউকে দেব না, সেন্ট মার্টিনকে উদ্দেশ্য করে। সেই মিটিং থেকে বেরিয়ে হেনরি কিসিঞ্জার তখন বলেছিল বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। একে যতই সাহায্য করুক এই কোনোদিন দাঁড়াতে পারবে না। কিসিঞ্জার জীবদ্দশায় দেখে গেছে বাংলাদেশের এই কি বলে উন্নতি, কোথায় বাংলাদেশ চলে গেছে। যাই হোক, শেখ হাসিনাকে 96-তেও পারে নাই, তারপরে তো বারবার তাকে প্রেশার দেওয়া হচ্ছে, এইটা করো ওইটা করো, কোনোটাই সে করে নাই। এই অস্ত্র চুক্তি, এই ডিফেন্স চুক্তি, নানান রকমের একটার পর একটা যেগুলি এখন করেছে, এগুলি আর বহু আগের থেকে চাপাচাপি করেছে, উনি করেননি। ওনার ক্ষমতা ওনার কাছে বড় না, উনি বলেছেন তো বারবার যে এদের কথা শুনলে তো আমি আমার জীবদ্দশায় আমার ক্ষমতার চিন্তা করতে হবে না, যার জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। ভারতের হস্তক্ষেপের কারণে ভারত আমেরিকার সাথে কোনো ওই মুহূর্তে কোনো টাসেলে যেতে চায় নাই, কিন্তু যখন দেখছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইফ এন্ডেঞ্জার হয়ে গেছে, তখন সে হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করেছে। এখন কথা হলো যে এ কারণে আমি এটা আনলাম আমেরিকার কথাটা, যে এই যে ভারতের বিরোধিতা করতেছে,
আমাদের এই উশৃঙ্খল পাকিস্তানি দালালরা চাইলে তো ভারতও তো স্যাংশন দিতে পারে, এবং সেই স্যাংশন আমেরিকার থেকেও কঠিন স্যাংশন দিতে পারে। আমেরিকা যেমন বোম্বিং করতে পারে, ভারতও বোম্বিং করতে পারে, সবই আছে। আমেরিকা তো স্যাংশন দিবে, সর্বোচ্চ কি স্যাংশন দিবে? সর্বোচ্চ স্যাংশন দিবে যে তার দেশে আমাদের গার্মেন্টস, কিছু গার্মেন্টস যায়, সেই গার্মেন্টস যাবে না, এর বেশি তো আর কিছু না। তাতে তো আমরা বসে যাব না। এটা তো আমাদের হিসাব করা, বহু আগের থেকে হিসাব করা, যে গার্মেন্টসের কি পরিমাণ গার্মেন্টস আমাদের ওখানে যায়, তার থেকে কি ভ্যালু অ্যাড হয়, যেটার জন্য তারা স্যাংশন দিলে, গার্মেন্টস না নিলে আমাদের ক্ষতিটা কি হবে। কারণ আমার $5 বিলিয়ন এই গার্মেন্টস যায়, $5 বিলিয়ন তো আমার না, কারণ $5 বিলিয়ন এগেনস্টে আমাকে $3.5 বিলিয়ন উপরে আমাকে আবার এই টাকা ফেরত দিতে হয় চায়না, ইন্ডিয়াতে, তাদেরকে কাঁচামাল আনার জন্য। 5 বিলিয়ন তো পুরো না, তার মানে আমি $1.5 বিলিয়ন জন্য আমি তাদের দাসত্বের দস্তখত দিলাম, দেশকে বিক্রি করে দিলাম, সাথে ক্ষমতা। অথচ ভারত 7 দিনের জন্য বর্ডার সিল করে দিলে কি হবে উপায়? 7 দিনের জন্য যদি স্কাই ক্লোজ করে দেয়, আকাশ বন্ধ করে দেয়, কি হবে উপায়? ভারতের কাছে যত স্কোপ আছে, যত টুলস আছে, তা তো আমেরিকার কাছে নাই। সবারই তো ধৈর্য সীমা আছে, এরা কি নিয়ে লাফায়? যাই হোক, কথা শেষ করবো, এই কথাটা এই কারণে আনলাম, কিছু কিছু উজবুক আছে, পাল্টা ব্যবস্থা নিবে, দেখে নিবে, পিঠ দেখাবে না, কত রকমের কথা বলে। এখন তো ভারত হার্ডলাইনে চলে গেছে যে না, আমার কথা না শুনলে আমি কোন রকমের কোনো আর স্যাক্রিফাইস করব না। বহু আগেই তাদেরকে স্যাংশন দিয়ে বসে থাকতো। আমি একাধিকবার বলেছি, আবারও বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছে, এমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যেখানে আমার সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ কষ্ট পায়। এটা আমি চাই না। আমি কষ্ট পেতেছি, কষ্ট আরো পাবো, আরো নেব, কিন্তু আমি আমার দেশের মানুষকে, সাধারণ মানুষকে, পুরো দেশের মানুষকে আমি শাস্তি দিতে চাই না, কষ্ট দিতে চাই না। তা না হলে বহু আগে যেসব বলেছি তার চেয়ে আরো অনেক কঠিন কঠিন ব্যাপার আছে, এগুলি করতে পারত। যাই হোক, সেগুলি যে ভবিষ্যতে করবে না এটারও কোনো নিশ্চয়তা নাই। আবার করতে হবে সেরকম প্রয়োজন নাও হতে পারে। পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। যতই ট্রাক চালাক আর যতই যাই খুশি করুক, এগুলো হলো মানুষকে বোঝানোর জন্য যে আমার কোনো সমস্যা নাই, আই এম রিল্যাক্সড। তো এক ধরনের কি বলে সান্ত্বনা, আসলে ভিতরে ভিতরে বড় ধরনের টেনশন চলতেছে, টেনশন হওয়ার মতো কারণও ঘটতেছে, এবং প্রতিদিন এক একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তাদের ভিত কেঁপে গেছে, নড়বড়ে হয়ে গেছে। আমি কালকেও বলেছি, আজকে আবার বলি, কালকে বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে টাইম লাইন দিয়েছে, উনি 6 মাসের মধ্যে আসবেন। 6 মাস হলো শেষ সময়, তার মধ্যে, কথাটা হলো তার মধ্যে। পরিস্থিতি যেভাবে ডেভেলপ করতেছে, তাতে অল্প সময়ের মধ্যে ম্যাচিউর করবে। তার চলে আসা মানে চলে আসা না, তার চলে আসার সাথে অনেক কিছু লিঙ্ক আছে, অনেক কিছুর আপস এন্ড ডাউনস হবে। চাইলে অনেক অঘটনও ঘটতে পারে, কিন্তু সেটা আমরা চাই না। ঠিক আছে, এটা কালকে বলবো। যাই হোক, এখন কথা হচ্ছে, পরিস্থিতি দিনে দিনে আমাদের নেতা কর্মী সমর্থকদের সামনের
ভালো সময়ের যে আশা জেগেছে তার আলো দিনে দিনে আরো স্পষ্ট হচ্ছে, আরো পরিষ্কার হচ্ছে, আরো উজ্জ্বল হচ্ছে, এবং এটা আর স্তিমিত হবে না, এটা আর অন্ধকারে নিমজ্জিত হবে না, এটা সামনে জেগে যাবে। যতক্ষণ না পর্যন্ত নেত্রী দেশে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এটার নেত্রী, আমি আরেকদিন বলেছি, বাংলাদেশে ফিরে আসা মানে বাংলাদেশের গোলামি থেকে মুক্তি পাওয়া। সো একসাথে অনেকগুলো বিষয় কাজ করতেছে। আশা করি আগামী দিনগুলো একইভাবে পজিটিভলি এগিয়ে যাবে।